এত কিছু থাকার পরে কেন এই প্রফেশনটাকে পিক করছেন? তো আমি কি করছিলাম, ভিডিওটি শুরু করার আগে কোল্ড মেইলিং সম্পর্কে জানতে পারলাম, কিভাবে ইউটিউব থেকে মেইল বের করে রিচ আউট করতে হয়। আমি বেশ কয়েকজনকে রিচ আউট করলাম, একজন ব্যাক করলো, একটা ব্লগার। ওই ব্লগারের সাথে কাজ করছি যখন 5টা ভিডিওর জন্য। প্রতিদিন সকালে ঘুম থেকে একটু ভয় ভয়ে জাগতাম যে আল্লাহ কি না কি রিভিশন দিচ্ছে। আবার 5 মিনিটের ভিডিওর জন্য 70 থেকে 80টা রিভিশন থাকে। আপনি আগামী 1 সপ্তাহের মধ্যে সবকিছু হারাই ফেলুন, জাস্ট আপনার স্কিলটা রইল। সো আপনি নেক্সট 6 মান্থে আবার 6 ফিগার অন্তত স্টার্টিং পয়েন্টে নেক্সট 6 মান্থে বিল করবেন। সেটা কিভাবে করবেন? আজকে আমাদের চ্যানেলে এমন একজন মানুষকে নিয়ে আসছি যে হচ্ছে ফাউন্ডার লেভেলে অনেক পরিচিত, বাট ইন্টারন্যাশনাল অ্যান্ড হচ্ছে ন্যাশনালি বলি তেমন একটা পার্সোনাল ব্র্যান্ডিং এর দিকে যায় নাই, বাট তার যে স্কিল সেটা থেকে তোমরা নিজেরা অনেক কিছু শিখতে পারবে, প্লাস আমি অনেক কিছু শিখতে পারবো। সো আই গেস এই পডকাস্টটা ডিফারেন্ট হবে, বাট অনেক কিছু শেখার মতো থাকবে। সো লেটস গো। Yeah, thank you. Yeah, I'm excited about it. থ্যাঙ্কস। তো ফার্স্ট অফ অল, আপনি যে এজেন্সিটা রান করতেছেন, সেই এজেন্সিটার নাম হচ্ছে এয়ার স্টুডিও, রাইট? এজেন্সিটার দিকে আসার আগে সো আপনি ফার্স্টের দিকে কি করতেন? শুরুতে হ্যাঁ। আই ওয়াজ এ টেরেবল স্টুডেন্ট। লাইক আমি পড়ালেখায় কখনোই ভালো ছিলাম না, পিছনের দিকেরই স্টুডেন্ট সবসময়। অ্যান্ড আমি এখানে কখনোই ইন্টারেস্ট খুঁজে পাইনি। তো আই ওয়াজ অলওয়েজ লাইক ট্রাইং টু ডু সামথিং সামওয়্যার। আমি এর আগেও বিভিন্ন ধরনের ব্যবসা করার চেষ্টা করছি, বাট ফ্যামিলি ওয়াইজ আমার ফ্যামিলি অনেকটাই বিজনেস ওরিয়েন্টেড। ফ্যামিলিতে সব দুইটা বড় বড় ব্যবসায়ী আছে, তো ওদের দেখে আমি অনেকটাই ইন্সপায়ার্ড ছিলাম যে আমাকে কিছু করলে ব্যবসায়ী করতে হবে। আমার কখনো ছিল না চাকরি করবো সামথিং। তো এই মাইন্ডসেটটা থেকে আমি এর আগেও আমার এজেন্সির আগেও 2-3টা ব্যবসা করে আসি, যেগুলো ফেইল্ড ছিল অ্যাকচুয়ালি। তবে ইন্টারেস্টিং জিনিস হলো যে এখন বাংলাদেশে একটা ওষুধ ডেলিভারি অ্যাপ আছে, আরোগ্য নাম, যেটা শুরু হয়েছিল, মানে বুম করছিল 2022-এর দিকে আই গেস। আচ্ছা, তো এই বিজনেস মাইন্ডসেট ছিল অনেক আগে থেকেই। তো সেই জন্য আমি এই এজেন্সি শুরু করার আগেও 2টা ব্যবসা করছি, সিরিয়াসলি করার চেষ্টা করছি, যদিও এগুলো ফেইল্ড ছিল। তার মধ্যে একটা ছিল আরোগ্য। আরোগ্যের মতো একটা অ্যাপ। বেসিক্যালি আরোগ্য তখনও বাংলাদেশে অতটা অপারেশন শুরু করে নেই, অতটা আমরা দেখিনি আর কি। অ্যাডটা চালানো শুরু হয়েছে আমার ওই ব্যবসাটা করার পরে। তো এটা কিরকম ছিল, আরোগ্য বেসিক্যালি যারা জানেন না, এটা হলো একটা হোম মেডিসিন ডেলিভারি অ্যাপ, যেটা বাংলাদেশে অনেক পপুলার, ঢাকায় অনেক বেশি চলে। তো এইটা যখন বেশি বড় পরিমাণে শুরু হয়েছে তার আগেই আমরা ওইটা করার চেষ্টা করছিলাম, যদিও এটা দিনাজপুরে করার চেষ্টা করছিলাম, অ্যান্ড আই হ্যাড নো এক্সপিরিয়েন্স, নো ব্যাকআপ, নো মানি। তো এটা হয়ে ওঠে নাই ঠিক। বাট দ্য থিং ইজ, আমি এইগুলা থেকে অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, লাইক মানুষের সাথে কথা বলা শুরু করছি। আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, তো আমি বেশি একটা মানুষের সাথে কনভারসেশন করতামই না একদমই। কিন্তু এই ব্যবসা বাণিজ্যের খাতিরে আমাকে ফোর্স করছে, আমি আনকমফোর্টেবল জোনে গেছি। যাওয়ার পরে আমার এটা আর কি লাইফ এক্সপিরিয়েন্স হিসেবে একটা কাজ করছে, যদিও একটা ফেইল বিজনেস ছিল এগুলো। ওকে। সো আপনি আগে 2টা বিজনেস করেছেন, ঠিক আছে, বাট পরবর্তী যখন এজেন্সিতে গেছেন তখনও তো আপনি ফেলিওরটা পাস করছেন। সো আপনি এজেন্সি শুরু করার পরে তো 5K বা 2K এমআরআর যান নাই, সো ওইখানে ফেল করছেন। তো বাট এইখানে ফেল করার পরে এইখানে থেকে গেলেন, বাট এই দুটোই থাকলেন না। সো কারণটা কি? এইটাও তো আপনার একই টাইপের বিজনেসের মতো, এইখানে আরো বেশি ফেল করতে হয়েছে, যেমন হচ্ছে লেট নাইট ওয়ার্ক, একটা না 2 রাতও জাগা লাগতে পারে মাঝে মাঝে। সো এই এত কিছু থাকার পরে কেন এই প্রফেশনটাকে পিক করছেন? ওকে, সো আমার হলো কি, ভিডিও মেকিং, এডিটিং, এই সকলের পিছনে একটা প্যাশন টাইপেরই ছিল। এটা আমি একদম বর্ন প্যাশন ছিল এরকম কিছু না, এটা আমি জাস্ট করতে করতে ফিগার আউট করছি। সবাইকে সাজেস্ট করবো যে ইফ ইউ ডোন্ট নো ওয়ার ইউর প্যাশন ইজ, ইউ শুড এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট স্টাফ অ্যান্ড ফাইন্ড আউট ইউর প্যাশন। তো আমি কি করছিলাম, ভিডিও এডিটিং শুরু করার আগে নিজে কন্টেন্ট বানানো শুরু করছিলাম, ফানি ভিডিও টাইপ, ছোট ছোট 2 মিনিট 3 মিনিট করে। তো ওইগুলা করতে যেয়ে আমি রিয়েলাইজ করলাম যে আই এম ভেরি ব্যাড অ্যাট ক্যামেরা। আমার ক্যামেরার সামনে কথা বলতে যে খুবই খারাপ লাগে। কিন্তু আমি ওই 5 ঘন্টা 6 ঘন্টা ধরে যে 2-3 মিনিটের ভিডিও রেকর্ড করতাম, ওই রেকর্ড করতে ওই ফুটেজগুলো নিয়ে বসে আই ওয়াজ এনজয়িং দ্যাট টাইম সো মাচ। তো তখন আমি রিয়েলাইজ করলাম যে আচ্ছা, আমার এডিটিং করতে অনেক ভালো লাগে। তো আমি যখন এমনি বেশ কিছু ভিডিও বানায় ফেলাম, অ্যাটলি অ্যারাউন্ড 110টার মতো, হ্যাঁ টু বি এক্সাক্ট 110টা ভিডিও বানাইছি। তার মধ্যে 3টা ভিডিও 7 মিলিয়ন 8 মিলিয়নের মতো ভিউ হয়েছিল। বাট আমি রিয়েলাইজ করলাম যে আমার মেইন প্যাশনটা অ্যাকচুয়ালি ভিডিও এডিটিং এর মধ্যে, কন্টেন্ট ক্রিয়েশনের দিকে না। তো আমি এক পর্যায়ে রিয়েলাইজও করলাম যে এই স্কিলটা মনিটাইজেবল, মানে এটা থেকে টাকা কামানো যেতে পারে। আমি তারপরে মানুষজনের কাছে কেমনে দেখলাম, ইউটিউবের মধ্যে সার্চ করলাম যে কেমনে এটা থেকে টাকা কামানো যেতে পারে। তো কোল্ড মেইলিং সম্পর্কে জানতে পারলাম, কিভাবে ইউটিউব থেকে মেইল করে রিচ আউট করতে হয়। তো এমনি এমনি করতেই আমি বেশ কয়েকজনকে রিচ আউট করলাম, অনেকজনকে রিচ আউট করলাম, করতে করতে অ্যারাউন্ড 50 জনের মতো রিচ আউট করছি। আমি হুদাই হবেও কিনা আশা করিনি, বাট একজন ব্যাক করলো, একটা ব্লগার।
তো মজার ব্যাপার হলো যে ওই ব্লগারের সাথে কাজ করছি যখন 5টা ভিডিওর জন্য $20 পে করতো আর কি। 5টা ভিডিও কিরকম তারপর বলি। ভিডিও হয়তো ডিউরেশন 30 মিনিটের, ব্লগ আর কি, ডিউরেশন 30 মিনিটের, র ফুটেজ থাকতো 2 ঘন্টা। 5টা করতাম, 5টা করার পরে $20 পাইতাম। ভাই এটা কোন লেভেলের প্যারা, যারা হচ্ছে এজেন্সি রান করে তার থেকে বেশি হচ্ছে যারা এডিট করে, তারা এটা রিলেট করতে পারবে। 30 মিনিটের কন্টেন্ট, 2 আওয়ার্স এর ফুটেজ, হিউজ পেইন, বাট কন্টেন্ট ভাই চিন্তা করা যায়, মানে অ্যারাউন্ড 10 আওয়ারের কন্টেন্ট সেইখান থেকে হইতেছে অ্যারাউন্ড 2 ঘন্টা 30 মিনিটের মতো বের করছে। এটা কি আজকের কথা? সো এটা তো সফটওয়্যার দিতে গেলেই তো অবস্থা খারাপ, তারপর ক্যামেরা শোটাই গেছে, সো এটা আরো ফাইলগুলো বড় ছিল, নট ইভেন জাস্ট ফোন। সো কোন লেভেলের প্যারা গেছে এটা এক্সপোর্ট আর হচ্ছে ড্রাইভ থেকে ডাউনলোড টাইম বোঝাই দেখছি। সো আই গেস অনেক পেইনফুল ছিল। তারপরে হচ্ছে যেটা মেইনলি বিষয়, এত ফার্স্টে যদি স্টার্টিং এত পেইন ছিল, তারপরে আপনি কেমনি এটা ফ্রিল্যান্সিং থেকে আবার এজেন্সিতে কনভার্ট করে ফেলেন, যে এখানে হইতেছে আরো টিমের প্যারা, ওদের স্যালারির প্যারা, আপনি খান না খান তো প্যারা নাই, যদি স্যালারি বেজে করেন তো তাহলে তো ভয়ঙ্কর লেভেলের প্যারা। তো সব কিভাবে ম্যানেজ করলেন, নাকি স্টিল আপনি হচ্ছে প্রজেক্ট বেজে রাখছেন, স্যালারি বেজে না? আচ্ছা, তো আমার সব এডিটরই অন সাইট স্যালারি বেসিসে কাজ করে, তো ওইটা না যে আমি আসলে স্কেয়ার্ড অর সামথিং। বাট তুমি বলছো যে এত প্যারার পরও কেন আমি কন্টিনিউ করছি, দ্য থিং ইজ যে আমার এটা করতে ভালো লাগতো, আমার কখনো প্যারা মনে হয়নি। আমি রাত জেগে কাজ করতেছি ঠিক আছে, বাট আমার কাজ করতেও ভালো লাগতো, আমি প্রসেসটাও এনজয় করতাম, প্লাস আমি কিছু টাকা পাচ্ছি, তো ওয়াই নট ডু ইট, এন্ড আই হ্যাড স্টাডিং। তো তো এইগুলার কারণে আমার ওটা বেশি একটা প্যারা মনে হয় নাই। অ্যান্ড মজার ব্যাপার হলো যে যখন আমি ওই $5 করে করে $20 করতেছিলাম, তখনই ওই ক্লায়েন্টের সাথে কাজ করতে করতে আরেকজন নক দিচ্ছে আমাকে। ও আগে যে মেল করছিলাম ওইগুলো থেকে আরেকজন নক দিচ্ছিল, ওইগুলা ওই ছেলেটার সাথে কাজ করা শুরু করছি। ও আমাকে রিভিশন, ওই কাতার থেকে ছিল, আমাকে রিভিশন দিত ডিসকর্ডের মধ্যে। 5 মিনিটের ভিডিওর জন্য মানে কত লাইন রিভিশন হবে, না হলেও 70 থেকে 80টা রিভিশন থাকে, 70 থেকে 80টা পয়েন্ট থাকে 5 মিনিটের ভিডিও, যে এখানে এই টেক্সটটা একটু বড় করো, এটা ছোট করো, এখানে 1 সেকেন্ড এখানে একটু কাট করো, ওখানে এটা করো, এটা করো। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে একটু ভয় ভয়ে জাগতাম যে আল্লাহ কি নাকি রিভিশন দিচ্ছে, আবার ইয়া হয়ে যাবো এই জন্য। কিন্তু ও আমার লাইফে সবচেয়ে ভালো একটা ইম্প্যাক্ট রাখছে, কারণ হচ্ছে ও যখন আমাকে রিভিশন গুলো দিছে তখনই আমি আমার ক্রাফটে গুড হয়েছি, আমি মানে এভারেজ থেকে গুডের দিকে যাওয়া শুরু করছি। তো রিভিশন গুলো আমার লাইফে অনেক কাজ করছে, আমাকে একটা ভালো ভিডিও এডিটর বানাইতে অনেক হেল্প করছে। এন্ড আমি ওর কাছ থেকে আরো বেশি টাকা পাচ্ছিলাম, বেশি টাকা পাওয়ার কারণে আমার আরো মোটিভেশন বাড়ে যাচ্ছিল। আই ওয়াজ মেকিং জিরো বিফোর, লাইক ওই $20 কামানোর আগে। তো আমি তখন অ্যারাউন্ড যখন 2টা ক্লায়েন্ট আমার হাতে আছে, দুইজনেরই কাজ করতেছি, আই ওয়াজ হ্যাপি। আমি মাসে 5-6 হাজার টাকার মতো কামাই করতেছিলাম। তো আই ওয়াজ রিয়েলি হ্যাপি। আমার ফ্যামিলি বলছে আমু দেখো এই যে অনলাইন থেকে টাকা কামাই করছি, তো এভরিওয়ান ওয়াজ হ্যাপি। এটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ছিল, ইন্টারন্যাশনাল ফ্যান্স। তো ওদের কোয়ালিটি ভাই কেমন ছিল লাইক জানি, বাট আই গেস অনেক বেটার ছিল, প্লাস উইথ ক্যামেরা। I'm just wondering about the video footage, raw footage, and then edit আচ্ছা আচ্ছা, vlog video. So তো এটা যদি বলি, এটা হলো এমনি ব্লগ করতো, ব্লগের কোয়ালিটি অ্যাভারেজ আর কি, অত অত হাই কোয়ালিটি না, 4K করতো, কিন্তু নট এ বিগ ডিল। আর এই পাশে আরেকজন যে ছিল ও ফোন দিয়ে করতো। মানে তুমি কি ভিডিও কোয়ালিটি কথা বলছো না এডিট কোয়ালিটি কথা বলছো? ভিডিও আপনি ধরেন ওইটা তো ইম্পোর্ট করতেছেন সফটওয়্যার, আপনি তখন বিগিনিং স্টেজ, লাইক আপনার অত ভালো একটা ডিভাইস নাই, তখন এক্সপোর্ট টাইম ছিল হিউজ। এখন এখন হয়তো বা আপনি ম্যানেজ করতে পারতেছেন, টিম আছে, ভাগ করে দিলেন যে প্রথম 1 ঘন্টা তুমি করবা, 1 ঘন্টা তুমি করবা, আমার 2 দিনের মধ্যে একটা ভিডিও রেডি করে দেব। তখন আমার একটা ওল্ড ল্যাপটপ ছিল, ওই ল্যাপটপটা দিয়ে সময় লাগতো, অনেক বেশি সময় লাগতো, অনেক বেশি ল্যাগ করতো, বাট দ্যাট ইজ হোয়াট আই হ্যাড এট দ্যাট মোমেন্ট, অ্যান্ড আই হ্যাড টু গেট দ্য জব ডান উইথ দ্যাট। সো দেয়ার ওয়াজ নো আদার এক্সকিউজ, করতে হবে, করতেছি। ওকে, গ্রেট। তো ফার্স্টের দিকে আপনি কোন কোন টুল ইউজ করতেন, যেমন হচ্ছে এই 2 ঘন্টার যখন ভিডিওটা আপনি করতেছিলেন ব্লগে, সো কোন প্ল্যাটফর্মটা ইউজ করতেন? ল্যাপটপ তো বললেন যে। আচ্ছা, আমি যখন সবার প্রথমে ভিডিও এডিট করা শুরু করি, তখন আমি ওই ট্র্যাক কেমনে নামাইতে হয় কিছু জানি না। ও একটা শর্টকাট নামে একটা অ্যাপ ছিল, ওইটা দিয়ে শুরু করছিলাম। তারপর ওখান থেকে ফিল্মোরা জাম্প করছি, ফিল্মোরা থেকে তারপর প্রিমিয়ার প্রো জাম্প করছি। নিজের ভিডিওগুলো এডিট করার জন্যই আমাকে সফটওয়্যারগুলো লেভেল আপ করতে হয়েছে। দেন ওই আমি যখন ব্লগগুলো করতাম সব প্রিমিয়ারেই করতাম। ও শিট। সো ভালো একটা ইয়ে পাইলাম। সো কেমনে যে মোটিভেশন ধরে রাখছে, আমি ওইটাই ভাবতেছি, আমাকে 2 আওয়ার্স এর ভাই কন্টেন্ট দিলে আমি নিজে অ্যাকসেপ্ট করবো। আমি জাস্ট ওইটাই ভাবতেছি, আমার তো নেক্সট ডে কিছু প্ল্যান আসবে, ওইটা আসার আগেই এরা ডাউন করে দিচ্ছে, সব প্যারা নাই। নেক্সট ডে আমরা আরো কিছু ফান বিষয়গুলো জানতে চলতেছি, যেহেতু ইন্টারেস্টিং ঘটনা আছে একটা। সো দেন হচ্ছে আপনি ঠিক আছে এজেন্সিটা রান করেন,
এজেন্সিটা রান করা কিন্তু আচ্ছা, আমি অনেক কিছু কোয়েশ্চেন স্কিপ করছি, যেখানে হচ্ছে তুমি আমাকে বলছিলে যে এত প্যারার পরও কেন আপনি এজেন্সিটা কেমনে দাঁড়া করাইলেন বা কি করলেন। হ্যাঁ এজেন্সি কন্টিনিউ করলেন কেন? হ্যাঁ তো আদার্স এর ফেলিয়ার ছিল লেস, হ্যাঁ হ্যাঁ বাট এটা হিউজ ছিল। হুম হুম তারপর এক্সট্রা পে, লেট নাইট, হুম হুম হুম। আপনি কেমনে এটা অ্যাকসেপ্ট করলেন? এই যে তো আমি 5,000 টাকার মতো কামাই ফেলছি, তো এখন আমার মধ্যে একটা ক্রেভিং জেগে গেছে যে আমি এডিট করব, আমি টাকা কামাবো, আমি এডিট করবো, আমি টাকা কামাবো, টাকা কামাইতে আমার ভালো লাগতেছে, আমি মজা পাচ্ছিলাম, অনেক পুরো প্রসেসটা অনেক মজা পাচ্ছিলাম। হ্যাঁ, দেয়ার ওয়াজ আ লট অফ পেইন, লট অফ লার্নিং প্রসেস, অনেক কিছুই ছিল, বাট স্টিল আই এনজয়েড এভরিথিং। এখানে মেইন জিনিস হলো যে আমি টাকা কামাচ্ছিলাম, তো আই এনজয়েড মেকিং মানি। অ্যান্ড এইভাবে হয়েছে কি, এইভাবে হইতে হইতে কিছুদিন পর এইগুলা হয়েছে। এগুলো আমি কতদিনের কথা বলছি, 2023 সালের, 23 সালের কথা বলছি, খুব আগেরও না। তখন ভিডিও এডিটিং বাংলাদেশে শুরু হচ্ছে টাইপ আর কি, অত সবাই জানে গেছে এরকম টাইপের না এখন যেরকম। এখন তো হুম। তারপরে হঠাৎ করে হয় কি, একটা আমার ওই দুইটা ক্লায়েন্টের মধ্যে একজন বলে যে আমি আর কাজ করবো না, তা আমি কিছুদিনের জন্য অফ রাখতেছি, যেটা আমাকে বেশি টাকা দিত। ওই চলে গেল, আমার মাথার মধ্যে পুরো আকাশ ভাঙে পড়লো যে এখন আমার কি হবে না হবে। কিন্তু ডিপ ডাউন আমি জানতাম যে আমার একটা স্কিল এখন হয়ে গেছে, আর পৃথিবীর মধ্যে এমন কোথাও না কোথাও একজন এক্সিস্ট করে যার আমার সার্ভিস লাগবে। শিওর, আমাদের মধ্যে জাস্ট প্রতিবন্ধকতা কি, যে আমরা দুজন কানেক্টেড না, ও আমাকে চিনে না, আমি ওকে চিনি না। এইটাই প্রবলেম। তো আমার মাথায় এটা ছিল যে আমার স্কিল আছে, কারো একজনের আমার এই স্কিলটা দরকার। তো আমাকে এখন কানেক্ট হইতে হবে, কেমনে কানেক্ট হবো এই রিলেটেড আমি এখন ফেসবুক ইউটিউবের মধ্যে বিভিন্ন ধরনের ভিডিও দেখা শুরু করলাম। করতে করতে অমনে লিঙ্কডইন সম্পর্কে পরিচিত হইলাম। তারপরে আমি লিঙ্কডইনে তেমন কিছু বুঝতাম না, জাস্ট এমনি ঘোরাফেরা করতেছিলাম। করতে করতে হঠাৎ করে একজনের প্রোফাইলে যাই দেখি যে ও একটা কোম্পানিতে আগে কাজ করতো। আমি দেখলাম যে এটা কি কোম্পানি, দেখি ওটার ভিতর ঢুকি। ওটার ভিতর ঢুকে দেখি যে ওরা একটা কন্টেন্ট রিপারপাসিং এজেন্সি, ইন্ডিয়া। আমি কিছু ভাবি নাই শুনি নাই, জাস্ট ইমেল কপি করে ওদেরকে একটা মেল দিয়ে দিয়েছি যে হেই আই এম আ ভিডিও এডিটর, আই উড লাভ টু ওয়ার্ক ইউ ফর ইউ গাইস। দেওয়ার পরে সারপ্রাইজিংলি 2 দিন পরে আমাকে রিচ আউট করছে ওরা, থ্যাঙ্কস ফর রিচিং আউট, উইড লাভ টু হ্যাভ ইউ অন এ কল অ্যান্ড ডিসকাস এভরিথিং। আমি বলছি ও ওয়াও, ঠিক আছে, ভালো, খুবই ভালো, একটা নতুন ক্লায়েন্ট পাই গেছি। ফার্স্ট মিটিং রাইট? হ্যাঁ, ফার্স্ট মিটিং এর জন্য রাখছি। তো আমি এখন পরের দিন মিটিং এ গেছি। মিটিং এ যাওয়ার পরে আমার সাথে কথাবার্তা বললো যে তুমি কবে থেকে এডিট করতেছো না করতেছো, কিরকম এক্সপিরিয়েন্স আছে, মানে বেসিক যেসব কোশ্চেন করা হয় আর কি, ওইসব করলো। আমাকে জিজ্ঞাসা করতেছে যে তুমি কিরকম স্যালারি এক্সপেক্ট করতেছো, আমি তোমাকে ফুল টাইম হায়ার করতে চাচ্ছি। আমি বলছি যে আমি এখন মনে মনে ভাবতেছি, আচ্ছা আমি যদি বলি নিজের অকাতের মধ্যে কিছু বলবো, 5,000 টাকা আমি তখন কামাচ্ছিলাম ম্যাক্সিমাম, আমি সর্বোচ্চ হলে কত 10,000 বলতে পারি। তো আমার মাথায় আসলো যে আচ্ছা ওয়াই নট লেট দ্য ক্লায়েন্ট ডিসাইড। আচ্ছা, তারপরে আমি বললাম যে তুমি তোমার বাজেটটা বলো, অ্যাকচুয়ালি আমি আসলে ওপেন আছি টু ইয়োর সাজেশন। তো ও বললো আমরা এখন খুঁজতেছি, আমাদের বাজেট অ্যারাউন্ড 25,000 রুপিস, তো আমরা আসলে এর বেশি বাইরে মনে হয় যাওয়া আমাদের ক্ষেত্রে পসিবল না, এটাই দ্য ম্যাক্স উই ক্যান ডু। তারপরে আমি তো ভিতরে ভিতরে বলছি কি 25,000 রুপি, আমি কি আসলে ঠিক শুনলাম? 25,000 রুপি মানে 30,000 বাংলাদেশি টাকার মতো। আমি তো মানে ভিতরে ভিতরে নাচতেছি। তো বললাম যে হ্যাঁ ঠিক আছে, আম ওকে উইথ ইট, উই ক্যান মুভ ফরওয়ার্ড। বলছে থ্যাংক ইউ রাশি, তো উইল লেট ইউ নো শর্টলি। তারপরে 10 মিনিট পরে আবার কলে আসে বলছে ইউ আর হায়ার। ওই দ্যাট ওয়াজ মাই ফার্স্ট জব, ওটাতে আমি 30,000 টাকা করে মাসে পাচ্ছিলাম, অ্যান্ড ওটা 4 মাসের মতো কন্টিনিউ হয়েছিল। অ্যান্ড অ্যানাদার থিং আই উড লাইক টু অ্যাড, যে 4 মাস কন্টিনিউ হওয়ার পরে যখন ওরা বললো যে আমরা এখন আর কন্টিনিউ করতে যাচ্ছি না, তখন আমার অনেক বেশি প্যারা খাইছিলাম আর কি। হঠাৎ করেই যে 30,000 টাকা চাকরি করতেছিলাম, এই পাশে ফ্রিল্যান্স হালকা ছোটখাটো করে আরো বেশি, মানে 35,000 টাকার মতো কামাই করতেছিলাম, হঠাৎ 5,000 থেকে 35,000 চলে গেছি। আমার যখন এটা টান দিয়ে যাচ্ছিল, আমি প্রচুর ডিপ্রেসড টাইপের হয়ে গেছিলাম ফর এ মোমেন্ট বলতে একদিনের জন্য। তারপরে আমি আবার সেম এনার্জি মাথার মধ্যে আবার রিয়েলাইজ করলাম যে আচ্ছা আই হ্যাভ ডান ইট ওয়ান্স, আই ক্যান ডু ইট এগেইন। আমার এর আগে যখন ক্লায়েন্ট চলে গেছিল, আমি ক্লায়েন্ট খুঁজে বের করছি নিজেই, আই ক্যান ডু ইট এগেইন। তো তারপরে আই জাস্ট kept repeating the same stuff and things kept happening. তো এটা করার পরে এখন আমার নেক্সট স্টেপ হলো যে আমার টিম বিল্ড করতে হবে, তাই তো? এর জন্য আমি প্রিভিয়াসলি যেটা করছিলাম সেটাই করবো আবার, যে নতুন করে এডিটর হায়ার করার, তাদেরকে হায়ার করে ট্রেন করার। তো ওই জাস্ট যেই প্রসেসগুলো অলরেডি পাশে করে আসছি, সেম জিনিসই আবার রিপিট করতাম। কিন্তু আই ডোন্ট থিঙ্ক যে 6 মাসের মধ্যে একটা খুবই ভালো টিম বিল্ড করা পসিবল। এখানে 6 মাসের মধ্যে যদি তুমি লাকি হয়ে থাকো, তুমি হয়তো বা 2জন এডিটর খুঁজে পাবা যারা তোমার সাথে কাজ করতে চাচ্ছে বা এরকম কিছু। অ্যান্ড ওই 2জনকে দিয়ে তুমি কত বছর টাকায় 6 ফিগার করতে পারবো কিনা? হ্যাঁ, 6 ফিগার তো অলরেডি হয়ে গেছে। 6 ফিগার অলরেডি হয়ে গেছে করার আগে। তো এডিটর নিয়ে আসলে এটা আরো সামনের দিকে আগায় যাবে, করতে পারবো। আরো স্কেল করতে পারবো। So you should guys rewatch the video. এগুলো আসলে বেসিক, এইগুলো সব জায়গায় ইন্টারনেটে আছে, সবাই সেম কথাই বলে, খালি তোমাকে অ্যাকশন নিতে হবে আর কাজ করতে হবে। ইউ হ্যাভ টু পুট ইন দ্য হার্ড ওয়ার্কস, দ্যাটস ইট।
সো প্রত্যেকটা গা এখন রাইট নাও যেটা ইনসিকিউরিটিতে ভুগতেছে, সো মেইন প্রবলেমটা ওদের হচ্ছে আমরা অতটাও ভয় না পাইলেও আমাদেরও কিছু প্রবলেম থাকতে পারে, বাট ওটা ডিফারেন্ট। বাট প্রত্যেকটা মানুষ এ দিকে ভয়ঙ্কর লেভেলে ভয় পেতেছে, প্লাস এডিটিং সেক্টর, ডিজাইনিং সেক্টর, ওয়েবসাইট থেকে শুরু করে ওইসব সেক্টরে যাওয়ার আগে ওরা 10 বার ভাবতেছে। আর হচ্ছে যারা রাইট নাও আছে তাদেরকে সবসময় ছোট করে দেখার চেষ্টা করতেছে, লাইক তোমাকে রিপ্লেস করবে, বাট ও নিজেও কিন্তু চাইতেছে কিন্তু করতে পারতেছে। বাট ও কিন্তু রাইট নাও যারা আছে তাদেরকে ডিমোটিভেট করার ট্রাই করে। ওই লেভেলে যারা, ওই কোয়ালিটির যারা মানুষ আছে ওরা তো চাইতেছে চেষ্টা করতে, আবার চেষ্টাও করতে পারতেছে, আবার আরেকজনকে ডিমোটিভেট করতেছে, আবার ছোটও করতেছে। সো ওইসব মানুষদের কারণে যারা বিগিনিং লেভেলে ফাউন্ডার হয়ে যায় তাদের জন্য সাস্টেইন করা অনেক প্রবলেম হয়ে যায়। Because সবাই চেষ্টা করে ভাই, সবাই এই টাইপের কন্টেন্ট সবাই দেখে, জাস্ট তুমি দেখতেছো এইরকম ম্যাটার করে না। তো ওই টাইপের যারা বিগিনিং স্টেজে যারা ফাউন্ডার, একদম বিগিনিং জাস্ট স্টার্ট করছে, একজন বা দুইজন টিম মেম্বার হায়ার করছে, সো ওই টাইপের যে ডিমোটিভেটের যে ভাবটা আসে, সো ওইটা কিভাবে সে অ্যারেঞ্জ করে, লাইক ম্যানেজ করবে, লাইক এই 2026 এ। আচ্ছা, তোমার কোশ্চেন গুলো যদি একটু সামারাইজ করি, প্রথম জিনিস হলো যে এআই এর কারণে যে থ্রেটটা আসতেছে, এইটা এডিটরের, নতুন এডিটর মার্কেটে ঢোকা থেকে প্রিভেন্ট করতেছে কিনা, আর হচ্ছে এই সমস্যাটা কিভাবে একটা ফাউন্ডার মোকাবেলা করবে। ইয়া, ওকে, তো প্রথম জিনিস হলো যে এআই ইজ ভেরি রিয়েল, ইউ হ্যাভ টু অ্যাড্রেস এআই, যে এআই এক্সিস্ট করে। অ্যান্ড আই বিলিভ আগামী 5 থেকে 10 বছরের মধ্যে ইচ অ্যান্ড এভরি টাস্ক কম্পিউটার রিলেটেড উইল বি অটোমেটেড, আমার যতদূর মনে হয়। কারণ এআই যে লেভেলে আগাচ্ছে, বাট দ্যাট ডাজন্ট মিন যে তুমি চেষ্টা করবে না, দ্যাট ডাজন্ট মিন যে তুমি শুরু করবে না, এআই আসবে দেখে আমি মাঠে যাই ঘাস চাষ করবো, এরকম কিছু না। দের ইজ আ স্টিল লট ইউ ক্যান ডু। আমার পার্সোনালি যেটা মনে হয়, প্রথম জিনিস হলো যে এখনো ভিডিও এডিটিং সেক্টর স্পেশালি রিপ্লেস হতে একটু সময় লাগবে। কারণ এইখানে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে যতগুলা ফ্যাক্টর কাজ করে, এইগুলা এত সহজে একটা এআই এসে রিপ্লেস করে দিয়ে দিবে এরকম পসিবল না। অ্যাজ অফ নাও মার্কেটে যতগুলা টুলই আছে না কেন, কোনোটাই একটা পলিশড ইউজেবল, যেটা মানুষের ভালো লাগবে অ্যাকচুয়ালি বসে, এরকম কিছু দিতে পারে না এখনো পর্যন্ত। বাট দ্যাট ডাজন্ট মিন যে নেক্সট 5 বছরের মধ্যে পারবে না। তো এর মানে কি তুমি 5 বছর বসে থাকবা, 5 বছর পরে যায় ঘাস কাটা শুরু করবা, নাকি তো 5 বছর আগেই ঘাস কাটা শুরু করবা? এইটা এটা এটা মাথায় নেওয়া যাবে না। তো মেইন জিনিস হলো যে এইখানে তোমাকে যেটাই করতে চাচ্ছ না কেন শুরু করতে হবে। তবে অবজারভেশন থেকে নেওয়া আর কি, যে তুমি যদি ওয়েব ডিজাইন শুরু করতে চাও, ওয়েব ডিজাইন শিখবো, তাহলে ওইদিকে যাওয়া উচিত না। ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন জিনিসটা পুরাটাই রিপ্লেসড হয়ে গেছে অলরেডি, আর আগামী 6 মাসের মধ্যে আরো আরো রিপ্লেসড হয়ে যাবে। আই বিলিভ যে এইদিকে যাওয়া উচিত না, বাট ভিডিও এডিটিং ইউ ক্যান স্টার্ট উইথ ইট। আচ্ছা, আমি এখানে বলি যে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে কেন এই জিনিসটা একটু সেফ। প্রথম জিনিস হলো যে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ক্রিয়েটিভিটিটা অনেক ম্যাটার করে, তুমি কিভাবে চিন্তা করতেছো এটা অনেক ম্যাটার করে, তুমি মানুষকে কোন ইমোশনটা ডেলিভার করাইতে পারতেছো এটা অনেক ম্যাটার করে, যেইগুলা আসলে এআই দ্বারা এত সহজে রিপ্লেস করে দেওয়া পসিবল না। এটা একটা জিনিস। তো হ্যাঁ, বেসিকলি এইটাই, যে তুমি একটু দেখো, একটু ব্রডার স্পেকট্রামে রিসার্চ করা শুরু করো, তাহলে বুঝবা যে ভিডিও এডিটিং এত সহজে আসলে রিপ্লেসেবল না এই মুহূর্তে। সো আপনার নেক্সট 5 years এর প্ল্যানটা কি? সো আপনি কি করতে চাইতেছেন এক্সাক্ট বলতে হবে না, বাট অ্যারাউন্ড আইডিয়া দেন, যে যেহেতু আপনি এআই নিয়ে বললেন যে এআই 2 years এ হচ্ছে রিপ্লেস করার সম্ভাবনা রাখতে পারে, বাট হইলেও এটা কখনো ক্লায়েন্টের দ্বারা হইব না, বিকজ ওরা কখনো এআই দিয়ে কাজ করবে না। কখনো না। আমাদের দিয়ে হয়তো বা এআই দিয়ে কাজ করে, না, ওরা করবে না। তুমি মনে করো 2 বছর পরে মনে করো এমন AI আসলো যে আমাদের আর ভিডিও এডিটিং করা লাগতেছে না, ভিডিও এডিটিং পুরোটাই কম্পিউটারই করে ফেলতেছে। এখন আমাদেরকে জাস্ট ওই জায়গাটাতে চেক করতে হবে যে আচ্ছা ও কি ঠিক কাজ করছে না ভুল কাজ করছে, আমরা যেই ধরনের ক্রিয়েটিভিটি চাই ওই ধরনের ক্রিয়েটিভিটি ডেলিভার করতে পারছে কিনা। যদি না পারে থাকে তাহলে হচ্ছে ওইটা একটা হিউম্যান ফিক্স করবে। বাট এটা আমরা বলছি 2 বছরের কথা, পৃথিবী তো আর 2 বছরে ধ্বংস হয়ে যাচ্ছে না। উই হ্যাভ 10, 15, 20, আল্লাহ জানে কিয়ামত কতদিনে আসবে, বাট তার আগে পর্যন্ত আমাদের হাতে সময় আছে। তো যতদিন সময় আছে এতদিনে এআই অ্যাডভান্সমেন্ট হইতেই থাকবে, এটা কখনো থামবে না। তো তুমি যখন এখন এই 2 বছর পরে যেটা মনে করো যে এডিটটা একটা এআই করে দিছে, এটা তুমি রিভিউ করতেছো, এই কাজটাও আর তোমাকে নিজে করা লাগবে না, ওই রিভিউ এর কাজটা আরেকটা এআই আসে, ও ঠিক মতো রিভিউ করছে কিনা ওটা আরেকটা এআই অবজার্ভ করবে, জাস্ট লাইক আওয়ার রিয়েল ওয়ার্ল্ড। ভাইয়ের কনসেপ্ট দেখে যেটা বুঝলাম, সো ওইটাই আমি আবার শেয়ার করি একটা এক্সাম্পল দিয়ে, যেটা দেখলে তোমরা শিওর বুঝতে পারবে যে বিষয়টা কি। যখন গুগল ম্যাপ আসলো তখন আমরা কি ভাবলাম যে পুরো ওয়ার্ল্ড আমাদের হাতে চলে আসছে, রাইট? তো এক হাতে মুঠোফোনের মধ্যে পুরো সবকিছু আমরা দেখতে পারতেছি, কই কোন জায়গায় কি যথেষ্ট দেখা যাইতেছে, একটা জায়গা চেনার জন্য এনাফ গুগল ম্যাপ। বাট ভিতরের বিষয়টা জানার জন্য গুগল ম্যাপ এনাফ না।
তো তুমি যদি বলতে চাও এইরকম যে এখন দেখাচ্ছে, ধরো আমরা গাজীপুরে আছি, so আমরা ঢাকায় একটা বাসায় যাব, সো ওটা আমরা গুগল ম্যাপ দিয়ে যাইতে পারবো একদম 100% ট্রু, বাট এটা যাওয়ার আগে আমাদের কিন্তু তারপরে অনেক ক্ষেত্রে হিউম্যান টাচ লাগে। যেমন হচ্ছে রাইট নাও গুগল ম্যাপে দেখা যাচ্ছে 2 ঘন্টা বা 1 ঘন্টা এইখান থেকে 72 কিলোমিটার যাইতে, তো 72 কিলোমিটার ক্রস করতে আমার দেখা যাচ্ছে 1.5 ঘন্টার মতো। বাট অ্যাকচুয়ালি জ্যাম, তারপর অনেক কিছু হিসাব করে যারা এক্স্যাক্টলি ওই রুট দিয়ে গেছে, যদি তাদের কাছে আমি সাজেশনটা নিতেছি, তাহলে দেখবা কি তুমি দেখবা কি 4 ঘন্টার একটা ম্যাক্স একটা আইডিয়া পাই দিতে তোমার 4 ঘন্টা লাগবে বা 5 ঘন্টা লাগবে। সো গুগল ম্যাপ কিন্তু তোমার জায়গা ঠিকই দেখাই দিয়েছে, তোমাকে ওই জায়গাটা দেখাই দিবে, বাট ওইখানে যাইতে যে প্রবলেমটা সলিউশন করতে হবে, যেটা ভাইয়ের আইডিয়া থেকে যেটা আমি বুঝলাম, সো এটা তোমাকে কনসেপ্টে বুঝাই দিয়েছি। সো এআই তোমার হচ্ছে ওই ডিরেকশনটা দিবে, এডিটটা ডান করে দিবে, বাট ওইখানে যে মাঝখানে যে গ্যাপটা না, ওই গ্যাপটা পূরণ করবে হচ্ছে তুমি। তুমি যদি এআই শিখো, আর যদি না শিখো তাহলে ইউর গন, অ্যাটলিস্ট কয়েক মাস এক্সট্রা সার্ভাইভ করতে পারবা, বা ইউ আর ডান। তোমার ওই যে ওই লেভেলে নলেজ থাকতে হইব যে প্র্যাকটিক্যালি যে যাতায়াত যারা করে তাদের কাছে তুমি কনসেপ্ট পাইবা, বাট তোমার ক্লায়েন্ট জীবনে প্র্যাকটিক্যাল আর করে না। একটু অ্যাড করি সরি, এইখানে তুমি কনসেপ্টটা পাবা কখন, যদি তুমি শুরু করো এখনই। শিওর, এখনই শুরু করলে তোমার এক্সপার্টিসটা গেইন হবে, আর তুমি বুঝতে পারবে যে আচ্ছা এআই এটা খারাপ করছে, এটা আমাকে ঠিক করতে হবে। আর তুমিও যদি ওই সময় যায় শুরু করো, তুমি যদি বিগিনার হয়ে থাকো, তাহলে এআই তো তোমার থেকে ভালো কাজ করছে অলরেডি ভাই। অনেক কথা মাথার উপরে যাইতে পারে, বাট এখানে যা বলা হয়েছে তোমার শেখার জন্য একদম 100% অথেন্টিক, নো স্ক্রিপ্ট। সো তুমি যদি এটা আবার রিওয়াচ করো, আই গেস আর অনেক কিছু আবার শিখতে পারবে, কজ তোমার ব্রেন কয়েকটা যে কিওয়ার্ডের মতো নোট করছে। সো এখানে বেশিরভাগ কথাই ছিল অনেক ইম্পর্টেন্ট। সো রাসুল ভাইয়ের যে লেকচারটা দিল, সো অ্যাকচুয়ালি তুমি যদি এটা ফলো করো, এটা থেকে মেইন বিষয় হচ্ছে তুমি যদি হুকের দিকে তাকাও, ইট প্রবাবলি মানে ব্যাড, বাট তুমি যদি রিয়েলিটি তাকাও, ইট উইল মেক ইউ guy, so no one can beat it, and 100% sure no one can beat it. So রাশিদ ভাই আজকের মতো ধন্যবাদ। আর ভিডিওটা বেশি লং করতে চাইছি, এমনি অনেক লং হয়ে গেছে, বাট অনেক ইউজফুল বিষয় ছিল যেগুলো উইদাউট স্ক্রিপ্ট রিয়েল লাইফ ফেস প্রবলেম। সো আই থিঙ্ক তোমরা বেটার আইডিয়া পেয়েছো।